বললো তারপরে বলি আজকে আমার কাছে মনে হচ্ছে 20 দিন আগে ঈদ হয়ে গেল। মানে এমনটা আমি নিজে কখনো ভাবিনি যে এটা হতে পারে, কিবোর্ড প্লেয়ারদের একটা সংগঠন হতে পারে, আমরা আমাদের মতো ভাবতে পারি যেটা আমাদের সাথে কাজ করবে। এটা করে দেখিয়েছে যারা উদ্যোক্তা। অনেক অনেক সাধুবাদ সালাম সবার জন্য। যাক, ভালো লাগলো সবাইকে একসাথে পেয়ে। আমি খুবই আশাবাদী যে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ বাবু ভাই। বাবু ভাই একটু তারা আছে, সো বাবু একটু যেতে দিতে হচ্ছে আমাদেরকে, নাহলে বাবু ভাইকে আমরা আরেকটু রাখতাম আর কি। সেকেন্ড কাকে ডাকা উচিত আপনারা বলেন? মিন্টু ভাই প্লিজ, জোর একটা হাততালি দেই নতুন সেকেন্ড মিন্টু ভাইয়ের জন্য। মকসুদ 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 আচ্ছা, আমার নাম আসলে মকসুদ জামিল মিন্টু, কিন্তু কেউ মাকসুদ বললে আমি কোনো মাইন্ড করি না। নিজেকে কণ্ঠশিল্পী মনে হয়, মাকসুদ ভাই আছে। যাই হোক, তো বাবু ভাই যে বললো আজকে ঈদ, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে ঈদের চেয়ে বেশি, কারণ 79-80 সালের দিকে যখন কিবোর্ড বাজাতে আসছিলাম তখন কিন্তু কিবোর্ড বাংলা আমাদের ইন্ডাস্ট্রিতে ছিলই না। হ্যাঁ, নিজের কোনো কিবোর্ড একটা ম্যানেজ করা সাংঘাতিক। ফাংশনে হারমোনিয়াম বাজাতাম, 50 টাকা পাইতাম, খুব আনন্দ লাগতো। তো কিবোর্ড প্লেয়ার মনে হতো। খুব বড় ছোট হইলে সূর্য শ্যামের অর্গান ছিল একটা টাইগার, সেটা বাজাতাম, অথবা মানন্দের মনসুর আহমদ পায়ের কিছু কিবোর্ড ছিল, সেগুলো যদি আমাদেরকে দিত, হ্যাঁ না জুনো তো পরের বিষয়, তখন ছিল 2000 SS 2000 সিরিজ ছিল, ওটা পাইলে তো আমাদের মনে হয় একটা সাংঘাতিক শো বাজাইতে আসছি, বিরাট বড় একটা কি জিনিস, এরকম একটা ব্যাপার ছিল। তো আজকে আমার কাছে খুবই ভালো লাগলো যে বাংলাদেশে একটা অনুষ্ঠানে 50 জন কিবোর্ড বাদক এক হয়েছে। এর চেয়ে আসলে আমাদের প্রাপ্তি, এবং আমি বলবো এটা আমাদের সাকসেস। আমরা সেই সময় অনেক কষ্ট করে কিবোর্ড বাজানো ধরে রেখেছিলাম। কোনোদিন ভাবতে পারিনি যে কিবোর্ড বাজিয়ে জীবন চালাতে পারবো, কিন্তু সেটা আজকে সত্য হয়ে গেছে। হ্যাঁ, শুনলাম যে মেম্বার 150 জন, আজকে আছে 50 জন। এটা তো অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ, এই যন্ত্রটা যে সবাই আয়ত্ত করছে, এটা তো অনেক বড় বিষয়, তাই না? তো আমি আশা করব যে এই যে সংগঠন যেটা আজকে সবাই আমরা এসেছি যাদের আমন্ত্রণে, হ্যাঁ ওরা আরো এগিয়ে যাবে, এবং কোনো রকম সহযোগিতা, আমাদের অভিজ্ঞতা লব্ধ কোনো সহযোগিতা যখনই প্রয়োজন হবে আমরা অবশ্যই থাকবো। এবং আমরা চাই যে বাংলাদেশ থেকে অনেক আরো ভালো ভালো, শুধু কিবোর্ড প্লেয়ার না, গিটার, ড্রামস, এই ধরনের যেগুলো বাদ্যযন্ত্র আছে, কারণ একটা সময় তো ওয়েস্টার্ন মিউজিক মানে খুব মানে অল্প দু একটা হোটেলে ওয়েস্টার্ন মিউজিক হইতো, এখন তো এটা একটা বিরাট বড় জায়গায় চলে আসছে, সবাই এই জিনিসটা রপ্ত করতেছে। এবং সেই সাথে আমি কামনা করব যে আমরা যেন যারা অ্যাকোস্টিক যন্ত্রপাতি বাজায়, লাইক ভায়োলিন, স্যাক্সোফোন, সেকার, আমরা ওদেরকে একটু প্রমোট করতে চেষ্টা করব, কারণ এটা কিন্তু আমাদের মিউজিকেরই একটা বিরাট বড় অঙ্গ। আমরা এমন কিছু করতে চাই না যেন অ্যাকোস্টিক যন্ত্র আমাদের সঙ্গীত থেকে হারিয়ে যায়। হ্যাঁ, তো সো কিবোর্ড বেস কাজ করবো, এবং যখনই সুবিধা পাবো, যখনই সুযোগ পাবো, একজন অন্তত, সবাই তো মোটামুটি কম্পোজিশনও করে যারা এখানে আছে, হ্যাঁ অন্তত নিজেদের কম্পোজিশনে অন্তত একটা অ্যাকোস্টিক যন্ত্র লাগানোর চেষ্টা থাকা আমি মনে করি আমাদের সঙ্গীতের জন্য ভালো। নাহলে কিন্তু পরে এক সময়, যেমন আমি এখন খুব হতাশ ফিল করি। কেন হতাশ ফিল করি? আমি 25 জন মিউজিশিয়ান নিয়ে কাজ করছি, তো এখন ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে নিজে কাজ করতেছি, মাঝে মাঝে না খুব কষ্ট হয়। এটার জন্য কিন্তু আমি দায়ী, আমরা দায়ী, কারণ আমরা ওদেরকে প্রোভাইড করি নেই। আমার মনে হয়েছে বা আমি তো বাসি কিবোর্ডে খুব ভালো বাজাই, বাসি হলো দরকার নেই, আমি তো ভায়োলিন ভালোই বাজাইতেছি, ভায়োলিন হলো দরকার নেই।
তো আমরা যেন ওদেরকে একটু প্রোভাইড করতে চেষ্টা করি, নাহলে তোমরা এক সময় যখন একটু আরো ম্যাচিউর হবা তখন কিন্তু তোমার এই মনে হবে যে আরে আমার গানে যদি একটু ভায়োলিন পিস রাখতে পারতাম, একটা বাঁশির পিস থাকতো, খুব সুন্দর হতো। সো আমি চাই কিবোর্ড প্লেয়াররা যেরকম আগে চলে আসছে, এরকম অন্যান্য সব যারা অ্যাকোস্টিক যন্ত্রপাতি আমরাই যেন তাদেরকে একটু প্রোভাইড করি, তাদেরকে আমাদের সাথে রাখি, তাহলে আমাদের মিউজিক অনেক সমৃদ্ধ হবে। এবং যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই তোমরা ভালো থাকো এবং আরো সুন্দর সুন্দর মিউজিক তোলা করবো। আমি কিন্তু ইউটিউবে সবারই গান টান আমি কিন্তু অনেকে হয়তো আমাকে চেনে না, আমার গান শুনে নেই বা কিছু, আমি কিন্তু ইয়াং যারা আছে আমি কিন্তু ইউটিউবে আমি কিন্তু খুব মনোযোগ সহকারে আমি কিন্তু সবার কম্পোজিশন শুনি, দেখি কে কি কাজ করতেছে। আজকে সঙ্গীতা দেখতেছিলাম নাদিম ভুইয়া, ওর কিছু কম্পোজিশনের গান দেখলাম, হ্যাঁ আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ আমার কাছে ভালোই লাগলো, আজকে ওরটা দেখলাম, কারণ আমি এরকম রেগুলার নতুন নতুন কারা কারা কাজ করতেছে আমি কিন্তু দেখি। তো নাদিমের আজকে দেখলাম, আমার কাছে ভালোই লাগলো এবং আমার কাছে একটা খুব ভালো লাগতেছে যে অন্তত পাভেল এবং রক এই দুজন স্যাক্সোফোন বাজায়, এটা ছাড়ে নাই। কিবোর্ড বাজানো কিন্তু সোজা, হ্যাঁ খ্যাপও বেশি। তোমরা যে এর মধ্যে স্যাক্সোফোন বাজাচ্ছে এটার জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি বিটিভিতে যখনই চেষ্টা আমি কাজ করি, আমি তো রক কেনালে পাভেলকে আমি যোগাযোগ করতে চেষ্টা করি, সবসময় পারে না, যে সময় পারে আমি কিন্তু তাদের সাথে কাজ করি, আমার খুব ভালো লাগে। অন্তত একটা দুইটা অ্যাকোস্টিক যন্ত্রপাতি আছে আমাদের দেশে। তো সবাই ভালো থাকবো, অনেক অনেক ধন্যবাদ। None other than Ibon Bhai, please. গুড ইভিনিং তো বলা যাবে না, যে যেটা বুঝে নাও। আমার সিনিয়র বাবু ভাই, মিন্টু ভাই, তারা সবাই আমার ছোট হয়ে যায়। তো আমরা তো আদিম কাল থেকে কিবোর্ড বাজাচ্ছি বাংলাদেশ। যখন আমার মনে আছে, আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই, কমপ্লিটলি ইন্সপায়ার্ড বাই বাবু ভাই, মিন্টু ভাই, মানে ওরা মানাম ভাই যারা ছিলেন। আমি তখন নয়াপল্টন থাকতাম, নয়াপল্টনে একটা স্টুডিও ছিল এলভিস, এটা অনেকে যায় না। এলভি স্টুডিওর কন্ট্রোল রুমে একটা গোল একটা কাচের একটা গোল ছিল, দেখা যেতে পারে কন্ট্রোল রুমে কি হয়। তা আমার বাসায় ভাগ্যক্রমে এলভিসের পাশেই আমার বাসা ছিল, কাছে যাবো না। তো ওরা হাফ প্যান্ট করতাম, সাইকেল চালে ওদিকে যেতে যেতে শুনতাম যাচ্ছি বাবু ভাই কি বলতে পারছে, বা নকিব ভাই বলাচ্ছে, মান ভাই বলাচ্ছে। আমি টুলের মধ্যে উঠে ওইখানে গোল দিয়ে দেখতাম কি বানাচ্ছে। বাট দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই ইন্সপিরেশন। এবং তারপরে যখন কাজ শুরু করলাম তখন আমি দেখলাম যে এটা কত বড় একটা ওয়ার্ল্ড, মানে কিবোর্ড, মানে কিবোর্ড ইটসেলফ ইটস ইনস্ট্রুমেন্ট, যেটা পৃথিবীর সবকিছু। তবে মিন্টু ভাই যেটা বলে খুব মূল্যবান কথা, যে আমরাই কিন্তু অ্যাকোস্টিক মিউজিশিয়ানদের মেরে ফেলেছি কিবোর্ডিস্টরা। কারণ এই যে দুটা পয়সা বাঁচানোর জন্য বাঁশিওয়ালার পিসটা আমি বানালাম, সানিওয়ালার পিসটা আমার সেতারটা বাজিয়ে দিলাম, এভাবে করতে করতে আমাদের অ্যাকোস্টিক অর্কেস্ট্রার ভায়োলিন ছিল, সবই আমরা উড়িয়ে দিয়েছি আস্তে আস্তে। এটা অ্যাকচুয়ালি আমাদের না, সারা পৃথিবীতে সেইটা শিখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে মিন্টু ভাই যেটা বললেন যে আমাদের ওই অ্যাকোস্টিক সাইডটাও মাথায় রাখতে হবে। কিবোর্ডটা আর কিবোর্ড ইনস্ট্রুমেন্টটাকে, এটাকে আমরা অ্যাবিউজ না করে এটাকে আমরা অন্যভাবে অনেকভাবে সাজানো যায় জিনিসটাকে। এটাকে আমরা পরে ইয়ে মাসুম বলল আমাদের কোর্স আকারে যাবে, এই ব্যাপারে ডিটেল লাভ করবো অনেক পরে। আর কংগ্রেচুলেশন যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আজকে বাংলাদেশের সব অনেক কিবোর্ডিস্ট এসে, আরো অনেকে মিস করেছে। আমাদের নকিব ভাই আসতে পারেনি, মানাম ভাই আসতে পারেনি, হয়তো আসবে। আর কি বলবো, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আমি কিবোর্ড বাজাচ্ছি খুব বেশি দিন না, অল্প কিছু দিন, অ্যান্ড আই এম প্রবাবলি দ্য ফার্স্ট জেনারেশন অফ কিবোর্ড প্লেয়ার্স যারা ইউটিউব দেখে দেখে কিবোর্ড শিখেছি। বাট বাংলাদেশে একটা মানুষের কাছে আমি 3 দিন কিবোর্ড শিখেছি, শামস ভাই ফ্রম ওয়ারফেস। থ্যাংক ইউ। আমি মনে হয় এতজন কিবোর্ডিস্ট একসাথে কখনো দেখিনি। আমাদের একটা থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অর্গানাইজিং দিস। আমি যখন কিবোর্ড বাজানো শেখা শুরু করি
তখন আমরা মনে হয় লিটারালি গুনতে পারতাম বাংলাদেশের কিবোর্ডিস্ট এই 5 জনকে চিনি, লিটারালি 5 to 6 পিপল। তার মধ্যে ইমন ভাই ছিল, হি হ্যাড আ ওয়ান্ডারফুল অ্যালবাম, চাইম নামে একটা ব্যান্ড ছিল, নাম শুনেছেন? সো দ্যাট ওয়াজ আ বিউটিফুল অ্যালবাম। মাকসুদ ভাই, মকসুদ ভাই, সো ওনার অনেকগুলো অ্যালবাম আমি রেগুলার শুনতাম তখন। ওনার নাম অবশ্য কিবোর্ডিস্ট হিসেবে চিনতাম না, মিউজিক ডিরেক্টর ছিলেন তো ওইভাবে ওনার নাম ছিল। আর মারাম ভাইয়ের কথা তো বলতেই হবে, বাবু ভাই মাত্র চলে গেলেন বোধহয়। লাকি ভাই কিন্তু অ্যাকচুয়ালি কিবোর্ড বাজে, হ্যাঁ, বাট উনি গিটারও বাজাইতো। মেইনলি হি ওয়াজ নোন ফর সুরকার কম্পোজার হিসেবে। নকিব ভাই, এই মোটামুটি ঘুরে ফিরে এদেরকে চিনতাম, এর বাইরে কিন্তু আর কেউ ছিল না। কিন্তু তখন কিবোর্ড খুব দুর্লভ ইনস্ট্রুমেন্ট, অত্যন্ত দামি। আমার মনে আছে ব্যাক ইন দোজ ডেজ আমরা কিবোর্ড অ্যাফোর্ড করতে পারতাম না স্টার্টিং লেভেল, আমরা হারমোনিয়াম দিয়ে শিখতাম। আই লার্ন কিবোর্ড উইথ হারমোনিয়াম 3 থেকে 4 বছর, আমার কিবোর্ড ছিল না। সো ইট ওয়াজ আ চ্যালেঞ্জ বিকজ হারমোনিয়ামে এক হাতে ডেভেলপমেন্ট বেশি হয় নর্মালি, হ্যাঁ, লেফট হ্যান্ড কিছুই হয় না। হ্যাঁ, তখন ওটা লেফট হ্যান্ড চালু করার জন্য সাউন্ড ছাড়া প্র্যাকটিস করতাম। হ্যাঁ, বেলো করার কেউ নেই, মাঝে মাঝে কাউরে পাইলে বসাইতাম, আদারওয়াইজ তো that's how we started. First keyboard I bought was a Casio, যেটার দাম ছিল 1989-এ 20,000 টাকা। হ্যাঁ, স্টিল ইট ওয়াজ আ হিউজ ইনভেস্টমেন্ট, কারণ তখন একটা গিটার পাওয়া যেত, মানে মোটামুটি খ্যাপটার বাজানো যায় টাইপের গিটার পাওয়া যেত 10,000 টাকা ম্যাক্সিমাম, গুড এনাফ গিটার। আর ইন্ডিয়ান গিটারও অনেকে থেকে প্রোগ্রাম করতো, ইন্ডিয়ান গিটার 3,000, হ্যাঁ, 2,500 3,000 গিটার পাওয়া যেত। সো ওইখানে 20,000। ইমন ভাইরা তখন যে কিবোর্ড বাজাইতো, আমার মনে আছে D50 বাজাইতো উনি 2টা, তার থেকে একটা আমি কিনছিলাম। তো ওই কিবোর্ড গুলোর নতুন দাম ছিল 70,000। আই বট ওয়ান ফ্রম ইমন ভাই 40,000 টাকা দিয়ে। হ্যাঁ, সো ওই যে ইনভেস্টমেন্ট, তখন কিবোর্ডিস্ট হইতো না বিকজ এই ইনভেস্টমেন্ট কেউ করতে পারতো না। গিটার ওয়াজ ইজি, কারণ ওই যে 500 টাকায় গিটার পাওয়া যেত অ্যাকোস্টিক। হ্যাঁ, কিবোর্ড প্রথমটা কিনতে 15,000 টাকা লাগতো, তো সাধারণত বেশিরভাগই পারতো না। আর ওই যে মাকসুদ ভাই বলছিলেন কিবোর্ডিস্ট আর কিবোর্ড বেস্ট নতুন শব্দ শিখছি, তা আমরাও কিবোর্ডিস্টই ছিলাম। হ্যাঁ, আমরা কিবোর্ড বেস্ট ছিলাম না, বিকজ আমরা বাম হাতে কিছু বাজাতে পারতাম না। হ্যাঁ, বিকজ আমরা হারমোনিয়ামে শিখছি, হ্যাঁ, কিবোর্ড ছিল না। সো ওই সিচুয়েশনে আমি রিয়েলাইজ করলাম যে ইন্ডাস্ট্রিতে কিবোর্ডিস্টের প্রচন্ড ডিমান্ড। হ্যাঁ, মানাম ভাইয়ের চেহারাই দেখা যায় না। হ্যাঁ, উনি সারাক্ষণ স্টুডিওতেই থাকে। ইমন ভাই ওয়াজ সুপার বিজি ওই সময়। হ্যাঁ, বাবু ভাই ওয়াজ সুপার বিজি। কেন? কারণ কিবোর্ডিস্ট কম। আর তখন ওই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইট ওয়াজ শিফটিং, যে অ্যাকর্ডিং ইনস্ট্রুমেন্ট বাদ দিয়ে সব বাজেট কমতেছে, কিবোর্ড দিয়ে সব বাজায় দাও। হ্যাঁ, মোটামুটি কিবোর্ডিস্ট ছিল মোটামুটি রাজার মতো স্টুডিওতে বসতো। হ্যাঁ, এবং সব কিছু ওনাকে ঘিরে হইতো, মানে পারতপক্ষে উনি সবই বাজাই দিত। রিদম প্রোগ্রামিং এর জন্য খালি একজন লোক আসতো। হ্যাঁ, দ্যাটস ইট। আর অলমোস্ট গিটারিস্টের কোনো কাজ নেই, বাসি তো লাগতোই না। ওই সিচুয়েশন ইট ওয়াজন্ট গুড, কিন্তু আমাদের রিয়েলিটিতে ওটা করতে হচ্ছে তখন। এরপর একটা সময় আসছে লাইক 2000-এর পর থেকে প্রবাবলি, বা মেবি লেট 90s থেকে 2000 অনেক রক ব্যান্ড আসছে যেখানে কিবোর্ডিস্টই নাই। রাইট, সো ইট হ্যাজ বিন ডিভাইডেড। হ্যাঁ, একদল মানুষ এখনো প্রফেশনাল মিউজিক বাজায়, সেশন করে, আর একদল মানুষ শুধু ব্যান্ড করে, সেশন করে না। ওখানে কিবোর্ডিস্ট বেশি দেখা যায় না, খুব কম, থাকলেও তারা খুব ঝামেলায় থাকে। হ্যাঁ, বিকজ কিবোর্ড ইজ আ সফট ইনস্ট্রুমেন্ট, এটা আমরা যাই বলি, and it is an instrument which needs dynamic range. এটা আস্তে বাজবে, কখনো জোরে বাজবে, কখনো, তাই না? আপনারা অনেকেই এক্সপ্রেশন প্যাডেল ইউজ করেন ডাইনামিক্স আনার জন্য। রক ব্যান্ডে ডাইনামিক্স আনা খুব মুশকিল, তাই না? কারণ গিটারিস্টরা ডাইনামিক্স বুঝে না। ওরা হচ্ছে
সবচেয়ে প্রিয় এফেক্ট হচ্ছে কম্প্রেসর এন্ড ডিস্টরশন, এই দুইটা জিনিস ওরা দিবে, তারপরে একটা সাউন্ড বের হবে, ওটা অলওয়েজ লাউড, তারপরে আরো লাউড হচ্ছে সলোর সময়। সো এন্ড গিটারিস্ট নেভার নো, কোনো গিটারিস্ট বাংলাদেশে আমি দেখি নাই যে ও জানে যে একটা কিবোর্ডে যখন সলো বাজায় তখন ও কি ওর পিছিয়ে কি বাজাইতে হয়, দে ডোন্ট নো। কেউ পাইছেন যে সলো, আপনি সলো বাজাচ্ছেন কিন্তু আপনার পিছনে গিটারিস্ট একটা সুন্দর ব্যাকআপ দিচ্ছে। আমরা কিন্তু সবাই ভোকাল হোক, গিটারিস্ট হোক, যার সব ইভেন ড্রামার সলো বাজালেও আমরা অনেক সুন্দর ব্যাকআপ দিতে পারি, পারি না? অন্যরা এটা পারে না, নোবডি লার্ন ইট, আই ডোন্ট নো ওয়াই। সো এই সলোর ভিড়ে আমাদের গান কিন্তু অনেক নষ্ট হচ্ছে। হ্যাঁ। আর ওই যে বললাম যে আমার কিবোর্ডে 1000-1500 সাউন্ড আছে বিল্ট ইন, তার মধ্যে এমন সব সাউন্ড আছে যেটা এত সুন্দর ডিনামিক্স। হ্যাঁ, একলা আমি যখন বাজে আমি মুগ্ধ, কিন্তু ব্যান্ড সিনে যখন বাজে ওর কোনো খবরই পাওয়া যায় না, কোথায় আছে। তো অলওয়েজ আমি যেটা করি, আমার সব ওই যে আমারও কম্প্রেসার দিতে হয়, আমারও সব বারাইটারে যত লাউড সম্ভব, নো ডিনামিক্স, হ্যাঁ, যেন শোনা যায় না, তো শোনা যাবে না। হ্যাঁ, আমার তো ডিস্টরশন নাই। সো এইটা করতে করতে 20 বছর 30 বছর, আই রিয়েলি মিস মাই 90s ডেজ, যখন আমি ওই যে ইমন ভাইদের মতো স্টুডিওতে কাজ করতাম। হ্যাঁ, আমিও রাজার মতো বসতাম, হ্যাঁ, এন্ড সাটল হারমোনিক্স দিয়ে কাজ করতে পারতাম, একটা নোট ধরছি ওইটাই শোনা যাচ্ছে মিক্সের মধ্যে। দ্যাটস দ্য বিউটি অফ কিবোর্ড। এবং আই উড সাজেস্ট ক্রিয়েট সাম মিউজিক। আপনারা সবাই প্রফেশনে আছেন, আপনারা কম্পোজিশন করেন, ক্রিয়েট সাম মিউজিক যেখানে গিটার আছে কিন্তু কিবোর্ডের ডিনামিক্স নষ্ট হয় না। প্রচুর এক্সাম্পল আছে পৃথিবীতে, বাংলাদেশে এখানে নাই। থ্যাংক ইউ।